এবং দেখুন, এটা রক্তদান শিবির, এখানে খুব বেশি করে দীর্ঘ রাজনৈতিক বক্তৃতা দেওয়ার এটা অবকাশ নয়, আমি তা করছিও না। আমাদের দেশের 5টা রাজ্যে ভোট হবে, আমাদের পশ্চিমবাংলায় ভোট হবে, কেরালায় ভোট হবে, তামিলনাড়ুতে ভোট হবে, পন্ডিচেরিতে ভোট হবে এবং আসামে ভোট হবে। এই 5টা রাজ্যের মধ্যে 4টে রাজ্যে বিজেপির সরকার নেই। কেরালায় বিজেপির সরকার নেই, পশ্চিমবাংলায় বিজেপির সরকার নেই, তামিলনাড়ুতে নেই, পন্ডিচেরিতে নেই। 5টার মধ্যে 4টে রাজ্যে বিজেপি সরকার নেই, সেই 4টে রাজ্যে এসআইআর হচ্ছে। আর একটা রাজ্যে বিজেপি সরকার রয়েছে, আসাম, একটা এত বড় রাজ্য, বর্ডার লাগোয়া রাজ্য। ওই আসামে নাকি আমরা ইদানিং কালের মধ্যেও দেখলাম, ওখানে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী, তাদের কাজকর্ম পাওয়া গেছে, বাংলাদেশ থেকে লোক ঢুকে ওখানে জঙ্গি কার্যকলাপ করেছে, তাদের ক্যাম্প চলছে। এরকম একটা রাজ্য আসাম, বিজেপি শাসিত রাজ্য, সেখানে এসআইআর হচ্ছে না। তাহলে ওরা জবাব দিক। আমরা যে অভিযোগ করেছিলাম, আমরা যে প্রশ্ন তুলেছিলাম, আমাদের কি প্রশ্নটা মিথ্যে ছিল? আমাদের কি ভুল ছিল? যদি এসআইআর তুমি দেশের জন্যই করবে, তোমার যদি এসআইআর করার উদ্দেশ্য হয়ে থাকে দেশ থেকে বাইরের লোককে বাদ দেওয়া, তাহলে তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালার মতো রাজ্য, যে রাজ্যের কোনো বর্ডার নেই অন্য কোনো দেশের সঙ্গে, একবার দক্ষিণ ভারতের রাজ্য আপনারা জানেন, তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরির অন্য কোনো দেশের সঙ্গে লাগোয়া বর্ডার নেই, তুমি সেখানে এসআইআর করছো। আর আসাম বর্ডার লাগোয়া একখানা রাজ্য, সেখানেও আজ বাদে কয়েকদিন পরে ভোট হবে, সেখানে এসআইআর করা হচ্ছে না, ওখানে বিজেপির গভর্নমেন্ট আছে বলে। সুতরাং আমাদের যে আশঙ্কা ছিল, আমাদের আশঙ্কা ভুল ছিল না, আমাদের অভিযোগ ভুল ছিল না। এটা বিজেপির কাছে একটা রাজনৈতিক হাতিয়ার। পশ্চিমবাংলাতে আমরা বামপন্থীরা, আমরা গত 10 বছর ধরে, 12 বছর ধরে পড়ে কিভাবে পড়ে এত জানলাম। সুজন চক্রবর্তী আমাদের পার্টির নেতা, কদিন আগে আপনারা দেখেছেন সাংবাদিক সম্মেলন করে দেখিয়েছে, যাদবপুর একটা বিধানসভা কেন্দ্র, একটা যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে 20,000 শুধুমাত্র মৃত মানুষের নাম। আমরা বলেছিলাম যে অবশ্যই এই মৃত মানুষের নাম, কি বাড়ি পাল্টে চলে যাওয়া মানুষের নাম লিস্ট থেকে বাদ দেওয়া উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বলুন, তার জন্য এসআইআর লাগে? আজকে আমরা বামপন্থীরা, আমরা সিপিআইএম আজকে 10 বছর ধরেই দাবি করে আসছি, যখন কোনো মানুষ মারা যান, এখন হয়ে গেছে কি, পুরো ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা হয়ে গেছে ডিজিটাইজড, কম্পিউটারে অনলাইন হয়ে গেছে। যখন কোনো মানুষ মারা যান, তাকে কবরস্থানে কবর দেওয়া হোক, তাকে শ্মশানের চিতায় তোলা হোক, যাই হোক না কেন, তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। শহর হলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে, গ্রাম হলে তার বিডিও অফিস, জেলা শাসকের দপ্তর থেকে, ডিস্ট্রিক্ট অফিস থেকে তার মৃত্যুর সার্টিফিকেট ইস্যু করা হয়। আপনাদের অভিজ্ঞতা রয়েছে, আমাদের অভিজ্ঞতা রয়েছে। আমাদের যাদের রেশন কার্ড আছে, যদি আজকে আমার বাড়ির কেউ মারা যায়, যার নামে রেশন কার্ড আছে, 1 মাস পরে আমি তার নামে রেশন তুলতে পারবো না। আমায় কিছু জানাতে হবে না, কোথাও জানাতে হবে না, অটোমেটিক্যালি রেশনের দোকানে গিয়ে দেখবো ওই লিস্টে নামটা লাল হয়ে গেছে। তার মানে কি, যখন আমার বাড়িতে যে মারা গেছে তার নামে যখনই ডেথ সার্টিফিকেট ইস্যু করা হলো, তখনই খাদ্য দপ্তরে তার নোটিফিকেশন চলে গেল, রেশনের তালিকা থেকে অটোমেটিক্যালি সেই নাম ডিলিট হয়ে গেল। আমরা বলেছিলাম, এই যে সিস্টেম রেশনের ক্ষেত্রে করা হয়েছে, সেই সিস্টেম কেন ভোটের ক্ষেত্রে করা হবে না? যখন কোনো মানুষ মারা যাবে, যার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, তো সরকার থেকেই করছে, সরকারের দপ্তর এগুলো, তা জেলা শাসকের দপ্তর হোক, কি কর্পোরেশন হোক, মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, সরকারি অফিস এগুলো। যে মুহূর্তে সেখান থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, সেই মুহূর্তে ইলেকশন কমিশনে নোটিফিকেশন চলে যাবে, ভোটার লিস্ট থেকে তার নাম কেটে যাবে। যে মানুষ মারা গেছে তার নাম ভোটার লিস্ট থেকে কেটে যাবে। আমরা সেই দিনও বলেছিলাম, শুভেন্দু অধিকারী বারবার বিহার দেখাতো, এটাকেও বিহারে আমরা নাম কেটেছি, বাংলাতেও কাটবো। আমরা বলেছিলাম, যে কাজ বিহারে ইলেকশন কমিশন করতে পেরেছে, সেই কাজ ওদের বাংলায় করতে পারার কথা নয়। যেদিন এসআইআর বাংলায় শুরু হচ্ছে, সেই দিন দাঁড়িয়ে বলেছিলাম। তার কারণ, বিহারে সরকারটা বিজেপি চালায়, বিজেপির সরকার। এসআইআর যতই ইলেকশন কমিশন করুক, হাতে করে কাজটা, খাতায় কলমে কাজটা করবে ইলেকশন কমিশনের নিজের কোনো লোক নেই, করবে রাজ্য সরকারের কর্মচারীরা। তারা হাতে করে এসআইআর এর কাজটা করবে। নাম রাখার থাকলেও তারা রাখবে, বাদ দেওয়ার থাকলে তারা বাদ দেবে। ইলেকশন কমিশন খালি বসে বসে খালি স্ট্যাম্প মারবে, সিলমোহর দেবে। তো বিহারে রাজ্যের সরকার চালায় বিজেপি, বিহারে বিজেপি যা চেয়েছে তাই করেছে। কিন্তু আজকে পশ্চিমবাংলায় খাতায় কলমে এখানে বিজেপির সরকার নেই। যদিও আমাদের মাঝে মধ্যে মাথায় ঢোকে না সরকারটা বিজেপির না কার সরকার। বিজেপি সরকারও কোন রাজ্যে এই কাজ করতে পারেনি, সরকারের টাকায় মন্দির তৈরি, পশ্চিমবাংলা সরকার সেটাও করে। সুতরাং এরা বিজেপির থেকেও বড় বিজেপি, যাকগে সেটা অন্য কথা। কিন্তু আমরা বলেছিলাম, পশ্চিমবাংলায় সরকারটা বিজেপির হাতে নেই, এখানে তৃণমূলের সরকার। তৃণমূল যদি চায়, তাহলে একজনও তৃণমূল সরকারের কর্মচারী একটা অন্যায়ভাবে নাম বাদ দিতে পারবে না, যদি তৃণমূল সেই নির্দেশ দিয়ে দেয়। আর যদি তৃণমূল মনে করেছে যে আমরা ওই রাজনীতি করব, যেরকম ওরা বিজেপি সিলেবাসের বাইরে হয়ে গেল এসআইআর, এখন কি করলো, নতুন একটা পায়দারা বার করেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সি কাকে বলে কেউ জানে না, তার কি নিয়ম, কি হলে লজিক্যাল ডিসক্রিপেন্সি।
বলছে নাকি কারুর যদি ছয় ছেলে মেয়ে থাকে, যদি দেখা যায় যে কারুর 6 ছেলে মেয়ে আছে, তাহলে তাদেরকে নাকি এসআইআর এ নাকি জিজ্ঞাসা, তাকে নাকি লজিক্যাল ডিস্টারবেন্সি বলে তাকে নাকি হিয়ারিং এ ডাকা হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা 6 ভাই বোন, ডাকবে নরেন্দ্র মোদীর বাবার 6 ছেলে মেয়ে আছে, নরেন্দ্র মোদীকে ডাকবে লজিক্যাল ডিস্টারবেন্সি বলে এসআইআর এর হিয়ারিং এ? ডাকবে? যোগী আদিত্যনাথের মধ্যে 11 না 12 ভাই বোন, ডাকবে যোগী আদিত্যনাথকে লজিক্যাল ডিস্টারবেন্সি বলে হিয়ারিং এ ডাকবে এসআইআর এ? যত রাজ্যের এই সমস্ত হিয়ারিং আর যত রাজ্যের সব গাল গল্প সমস্ত গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য। আর করে এই রকম ভাবে লোকের নাম ওরা বাদ দেবে, তারপরে ফেব্রুয়ারি মাসের 15-16 তারিখ নাগাদ লিস্ট বেরোবে, ফাইনাল লিস্ট বেরোবে, ফেব্রুয়ারি মাসের শেষে গিয়ে ভোট ডিক্লেয়ার করে দেবে। মানে অন্যায় ভাবে যদি কোনো মানুষের নাম বাদ গেছে, সেই মানুষের অ্যাপিলটুকু করার সুযোগ থাকবে না। অ্যাপিল আপনি করবেন, হয়তো করবেন, পরের বার আপনার লিস্টে নাম উঠবে, কিন্তু এইবার ভোট দিতে পারবেন না। আর কে না জানে বলুন তো, খালি ভোটার লিস্টে নাম থাকা না থাকা মানে খালি ভোট দেওয়া না দেওয়া নয়। আমার ভোটার লিস্ট থেকে যে নাম বাদ চলে গেল মানে আমার 100 দিনের জব কার্ড থেকে শুরু করে, আমার রেশন কার্ড থেকে শুরু করে, যে বার্ধক্য ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, যে অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে, এরকম কত ব্যাপারে কালকে আমার অসুবিধা হয়ে যেতে পারে, আমার কাগজপত্র নিয়ে টানটানি হতে পারে। সুতরাং এই কোনো কিছু হতো না পশ্চিমবাংলায় যদি মমতা ব্যানার্জি তার সরকারের অফিসারগুলোকে দিয়ে, এই সরকারি অফিসারগুলোকে দিয়ে তো গত 12 বছর ধরে 14 বছর ধরে ভোট লুট করাচ্ছে। এই সরকারি অফিসারগুলোকে দিয়ে তো গত 12 বছর ধরে 14 বছর ধরে 100 দিনের কাজ থেকে শুরু করে, বাড়ি তৈরি থেকে শুরু করে একটার পর একটা প্রকল্পের টাকা চুরি করছে। এই সরকারি অফিসারগুলোকে দিয়ে তো একটার পর একটা বিরোধীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেল খাটাচ্ছে। আপনি সরকারি অফিসার, আপনার সরকারি কর্মচারীদেরকে দিয়ে এতগুলো বেআইনি কাজ করাতে পারেন। এমনকি এসআইআর চলাকালীনও এই বিএলও গুলোকে দিয়ে আপনি ইলেকশন কমিশনের অফিসে মিটিং মিছিল করলেন, ইলেকশন কমিশনের গাড়ি ভাঙচুর করলেন। লোকে দেখছে, দেখেছো আমাদের দিদি কত লড়ছে বিজেপির বিরুদ্ধে। ইলেকশন কমিশন এসেছিল, দিদির লোকেরা গিয়ে, দিদির ভাইরা গিয়ে ইলেকশন কমিশনের গাড়িতে 2 চাপড় মেরেছে। ইলেকশন কমিশনের অফিসের সামনে ঘেরাও করেছিল, ইলেকশন কমিশনারকে অফিস পাল্টে নিতে হয়েছে। আর ওর গাড়িতে চাপড় মারা আর ওর অফিস পাল্টানো দিয়ে ও কি ধুয়ে জল খাবো? কোনো মিটিং মিছিলের দরকার ছিল না, কোন ইলেকশন কমিশনের গাড়ি ঘেরাও করার দরকার ছিল না। আরে ঘেরাও ফেরাও তো করবো আমরা যারা বিরোধী, আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। আমাদের রাস্তায় বসে পড়া, অবরোধ করা, ঘেরাও করা, স্লোগান দেওয়া ছাড়া আমাদের করার আছেটা কি? কিন্তু আপনি তো গভর্নমেন্ট চালাচ্ছেন, আপনি তো সরকার চালাচ্ছেন, আপনার হাতে তো এই সুযোগ ছিল, এই ক্ষমতা ছিল। বুথে বুথে আপনার যে সরকারি কর্মচারীগুলোকে বলে দিয়েছিলেন পঞ্চায়েতের সময়, যে ব্যালট পেপারে দেখবে সিপিএম এর কাস্তে হাতুড়ির পাশে ছাপ মারা আছে, ওই ব্যালট পেপারটাকে গুনবে না, ব্যালট পেপারটাকে ছাগলের মতো চিবিয়ে খাবে। আর আপনি বলে দিয়েছিলেন বলে ছাগলের মতো আপনার যে বুথের অফিসারগুলো ব্যালট পেপার চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, সেই অফিসারগুলোকে বলে দিতে পারেননি ওই ইলেকশন কমিশন তোমায় যাই বলে থাকতে কেন, আমি মমতা ব্যানার্জি, আমি পশ্চিমবঙ্গ সরকার তোমায় বলে দিচ্ছি, ওই বিএলও হয়ে বাড়ি বাড়ি যাবে, ঠিকঠাক লোকের নাম ঠিকঠাক ভাবে তুলে দেবে, কোনো ফালতু ঝুট ঝামেলায় ফেলে লোককে হিয়ারিং এ ডাকবে না। আপনি বলতে পারতেন না? আপনার কথায় যারা ছাগলের মতো ব্যালট চিবোয়, আপনার কথায় তারা ঠিক করে এসআইআরটা করতে পারতো না? চাইলে করতে পারতেন, কিন্তু উনি জানেন ওই করে আমার কোনো লাভ নেই। মানুষকে উদ্ধার করে, মানুষকে বাঁচিয়ে আমার কোনো লাভ নেই। 10টা লোকের নাম কাটা যাবে, সে তার পরিবার নিয়ে কপাল চাপড়াবে, আর আমি মমতা ব্যানার্জি তখন নসিহা হয়ে দাঁড়িয়ে বলবো, দেখেছো মুসলমান তোমার কত দুঃখ, তোমাকে দুঃখ থেকে বাঁচাতে পারি একমাত্র আমি মমতা ব্যানার্জি। তাই আমি চুরি করে থাকি, এর আগে ডাকাতি করে থাকি, খুন করে থাকি, পঞ্চায়েতে লুট করে থাকি, তোলাবাজি করে থাকি, যা পেরেছি করেছি, তবু পরের ভোটে আমাকেই ভোট দিও, তাহলে তোমার নামটা আবার লিস্টে তুলে দেবো। এই রাজনীতি করে 10 বছর ধরে, 12 বছর ধরে পশ্চিমবাংলা, 14 বছর ধরে পশ্চিমবাংলা চালাচ্ছে। কতদিন ওরা এই ধান্দার রাজনীতি করে আর বাংলাকে চালাতে পারবে আমরাও দেখতে চাই। আপনাদের সবার কাছে আবেদন করছি, আমি এতগুলো কথা বলার দরকার হতো না, আমি কখনো রক্তদান শিবিরে গিয়ে সাধারণত এত রাজনৈতিক কথা আমরা বলি না, এটা আমাদের অভ্যেসের মধ্যে। কারণ আমরা এটা সবসময় মনে করি যে দেখুন, আমাদের বাকি পার্টির 5টা মিটিং মিছিলে হয়তো পার্টির লোকেরা আসবেন, কিন্তু রক্তদান শিবির হোক, এই বাচ্চারা বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, বা আরো হেলথ চেক আপ ক্যাম্প যখন হবে, ফুটবল টুর্নামেন্ট হবে, এইসব ক্ষেত্রে আমরা জানি আমাদের পার্টির বাইরেরও বহু মানুষজন আমরা চাই তারা আমাদের সঙ্গে থাকুন, আসুন। সুতরাং সেখানে শুধুমাত্র পার্টির এত কথা আমরা সাধারণভাবে বলি না, কিন্তু এমন একটা সংকট এখন তৈরি হয়েছে, এমন একটা খেলা চলছে, এই যে খেলা হবে এরা বলে, এদের খেলা মানে ক্রিকেট খেলা, ফুটবল খেলা নয়, এদের খেলা মানে 100 দিনের কাজ নিয়ে খেলা, এদের খেলা মানে এসআইআর নিয়ে খেলা, এদের খেলা মানে এনআরসি নিয়ে খেলা। সুতরাং এই যে খেলাগুলো হচ্ছে পশ্চিমবাংলাতে, এই খেলাগুলো যদি এদের চলতে থাকে,
তাহলে সত্যি সত্যি বাংলার মানুষের ভয়ঙ্কর দুর্দিন, দুর্দিন আছে, এই দুর্দিনই চলতে থাকবে। আমরা চাই বাংলাকে এই দুর্দিন থেকে বার করে আনতে। তার সেই কাজে আপনাদের সবাইকে আমরা আমাদের পাশে চাই। আপনাদের সবার কাছে এই কথা বলে, আপনাদের সবাইকে যারা রক্তদান শিবির আয়োজন করেছেন সবাইকে অনেক অভিনন্দন জানিয়ে এরকম সামাজিক কাজ আরো হোক, আরো বেশি করে হোক। এই যে ছোট ছোট বাচ্চাগুলো আজকে, তারা হয়তো তাদের বয়স হয়নি, তারা রক্ত দিচ্ছে না, তারা বসে থাকার প্রতিযোগিতার জন্য এসছে, কি আরো বাবা মার সাথে কেউ এসছে, কেউ পাড়ায় একটা কিছু হচ্ছে হই হুল্লোড় করতে এসছে, কিন্তু তার মধ্যে দিয়েও তারা যে একটা দেখছে চোখের সামনে একটা সামাজিক কাজ এই ধরনের হচ্ছে, এগুলো থেকে তারাও শিখুক, তাদের মধ্যেও এই চেতনা তৈরি হোক যে এরকম ভাবে মানুষের জন্য কাজ করতে হয়। এরাও বড় হয়ে এই দায়িত্বগুলো পালন করবে, এগিয়ে নিয়ে যাবে, এই আশা থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।